वोट बैंक की लालच में कांग्रेस ने वंदे मातरम को भुला दिया था। कांग्रेस पार्टी के मुख्यालय पर वंदे मातरम का गान हो रहा था। चालू गान में कांग्रेस की नेत्री सोनिया जी ने कांग्रेस अध्यक्ष को गान रोकने का कहा। हम सब टीवी पर देखते रह गए। सोनिया जी, 140 करोड़ की जनता आपको देख रही है। आपके द्वारा किया गया ये पाप इस देश की जनता कभी माफ नहीं करेगी, कभी माफ नहीं करेगी। দেশের 140 কোটি মানুষ যে পাপ করেছেন সোনিয়া গান্ধী কোনোদিন ক্ষমা করবে না, স্পষ্ট বার্তা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ডেফিনেটলি আলোচনায় আসতে হবে আমাদেরকে। তার আগে আরও একটা সংক্ষিপ্ত বিরতির পর সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর, সময় সংক্ষিপ্ত। আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা শোনাচ্ছিলাম আপনাদেরকে। আমি ঝন্টুদার কাছে চলে আসবো সরাসরি এক্ষেত্রে, কারণ এই জায়গায় দাঁড়িয়ে ঝন্টুদা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন একটা ব্যাখ্যা দেবেন, কিন্তু এই যে ইতিহাসের জায়গাগুলো এবং দেশের 140 কোটি মানুষ কোনোদিন সোনিয়া গান্ধীকে ক্ষমা করবেন না, বিদেশিনী জায়গাটা আবারও আসছে প্রশ্নের জায়গায়, কি বলবেন আপনার ব্যাখ্যাটা? না দেখো মণিময়, বিদেশিনী বা দেশি এটা তো আমাদের ভারতবর্ষের সিটিজেন অ্যাক্ট অনুযায়ী সোনিয়া গান্ধী নাগরিকত্ব পেয়েছেন। এই ধরনের তর্কগুলো কিন্তু আমরা বেশ এর আগেও শুনেছিলাম। তখন পিএ সাংমা, অজিত পাওয়ার তাদের দলের থেকে এটা প্রশ্ন তুলেছিল, এটা কোনো বাইরের নয়। আমি ওই বিতর্কে যাচ্ছি না, যেহেতু জাতীয়তাবাদের যে সংজ্ঞাটা 96-তে একটা রচনা হলো, 37-এ গিয়ে সেই সন্ধিক্ষণে জাতীয়তাবাদের সংজ্ঞায়িত করতে গিয়ে একটি মহান মানুষের নামের সাথে যুক্ত থেকে তার ব্যাখ্যা বারবার আমাদের শুনতে হলো বা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু যুক্ত ছিল। আমি এই জায়গাটা ক্লিয়ার করি, কারণ এই জায়গাটা ক্লিয়ার করা খুব জরুরি। দেখো 37-এ যে 96-তে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদী রাজনীতির উষালগ্নে একটা ব্যাখ্যা দিচ্ছেন, আবার 37-এ গিয়ে তার হাত ধরেই ব্যাখ্যা আসছে অবশ্যই জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, এমনকি এখানে একটা জিনিস করতে হবে, মহাত্মাজিও কিন্তু সেই সময় তার সাথে ঘন্টা খানেক বসে তার বেলগড়িয়াতে আলোচনা করেছিলেন। আমি এই সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করছি যে রবীন্দ্রনাথ ঠাকুর কি আদপেই ওটাকে দীর্ঘস্থায়ী দুটো স্তবকই গাইতে বলেছিলেন, নাকি সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ভারতবর্ষে যখন একটা সাংঘাতিক পরিমাণে মনন জগতে, জাতীয়তাবাদের জগতে একটা অপদেবতা ভর করছে, রবীন্দ্রনাথ ঠাকুর বলছে 1937-এ বিশ্বযুদ্ধ শুরু হয়নি তখনও ঝন্টু। না আমি বলছি, আমি আবারও বলছি বিশ্বযুদ্ধের আমার কথা ভুল ব্যাখ্যা দেবেন, আমি দূরে আছি। দ্বিতীয়, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোট করছি যে উষালগ্নে একটা মনন জগতে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অসুস্থ রবীন্দ্রনাথ ঠাকুর একটা যে দামামা পাচ্ছে, সেই দামামার প্রেক্ষাপটে তাকে ব্যাখ্যা না হলে, আমি মনে হয় বলছি তোমার কাছে সময় কম, যে এই রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার ঠাকুর বাড়িতে একটি পত্রিকা বেরোতো, পত্রিকাটা নাম হচ্ছে বালক, পত্রিকাটা বালক, জ্ঞানদানন্দিনী দেবীর সম্পাদিত। 1885 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে কলমে আসছে এই বন্দে মাতরমের 7টি স্তবকের স্বরলিপি। আমি আবারও বলছি, ঠাকুর বাড়ির ভেতর থেকে কিন্তু কবিগুরুর সাথে এটা মেলানো হচ্ছে। কবিগুরু কি প্রেক্ষাপটে এটাকে মেনেছিলেন, কি প্রেক্ষাপট ছিল, কি লজিক ছিল। দ্বিতীয়, দেখো সেই সময় কংগ্রেস, আমার মনে হয় এই গানটি দ্বিতীয় স্তবক, দুটো স্তবক গাওয়া হবে না হবে সেটা নিয়ে ভারতবর্ষে সার্বিকভাবে বিতর্ক করেনি, যেটা আজকে বিতর্কটা হচ্ছে। কারণ তর্ক বিতর্ক গণতন্ত্রের একটা পার্ট। তা না হলে সেই সময় স্বয়ং আমাদের সুভাষচন্দ্র বসু লিখছেন এটা তো হলো সাময়িক স্বস্তি, কিন্তু তৎকালীন পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের পত্রপত্রিকাগুলো তার বিস্তারিত সমালোচনা করছে। এমনকি মানে শাস্ত্রী মহাশয়, আমি একটু 1 মিনিট সময় দেবে, আমাদের শাস্ত্রী মহাশয় লিখছেন, শিবনাথ শাস্ত্রী বেঁচে আছেন, যে এই গানটি হরপ্রসাদ শাস্ত্রী লিখছেন, বঙ্কিমবাবু যাহা কিছু করিয়াছেন সবকিছু এক পথে দাঁড়াইয়াছে, যে পথ জন্মভূমির উপাসনা,
জন্মভূমিকে মা বলা, জন্মভূমিকে ভালোবাসা, জন্মভূমিকে ভক্তি করা কথা লিখছেন। শুধু তাই নয়, এই অরবিন্দ ঘোষ যিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন, তিনি লিখছেন যে গ্রেট সং দ্য mantra has been given and in a single day a whole people had converted to the religion of patriotism. অর্থাৎ সেই সময় এদের কি যে মতামত নেওয়া হয়েছিল, আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট করছি না, আমি নজরুল, নেহেরু কিংবা সুভাষচন্দ্র বসু, মহাত্মাজি কাউকে না, একটা গানের প্রেক্ষাপট যখন দুটো কলি হবে, রবীন্দ্রনাথ ঠাকুর অসুস্থ, তখন তাকে প্রশ্ন হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকায়, তাইলে আমি সেই পত্রপত্রিকাগুলো নাম দিতে পারি শিরোনামে, যে এই গানের কাটাছাটা করার অধিকারটা কাকে দিয়েছে। উপযুক্ত তর্ক বিতর্ক না করে এই ধরনের সিদ্ধান্ত, আমার মনে হয় সেখানেই লুকিয়েছিল বিরাট একটা গলদ। আজকে এই গলদটা কিন্তু সমাধান হয়নি। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি আজকে যে বিতর্কটা নতুন ভাবে চাগার দিয়ে উঠেছে, সেটা সব স্তরের মানুষের সাথে আলোচনা করে, সেটা দুটো স্তর থাকুক বা সাতটা। আচ্ছা, আজিজুল দেখো হাত তুলছিল ঝন্টুদা।